গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন বাজে সন্ধে 7:30 থেকে 8টার মধ্যে। আর এই দেখো, কালকে এগুলো গিয়ে আমি কিনে এনেছিলাম। আর ধনতেরাস মানেই মার্কেটে মানে এই ধরনের জিনিসগুলো পুরো ভর্তি হয়ে থাকে ঘর সাজানোর জন্য। বিভিন্ন রকমের মোমবাতি, লাইটিং, মানে কি কিনবে আর কি। তো আমার এগুলো খুব ভালো লাগে। আগের বছর দুটো কিনেছিলাম, এবছরও দুটো কিনে এনেছি। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে আগের বছরের, আর এবছরও একটা কিনেছি। তো এই দেখো, আমি সব জায়গাতে প্রদীপ দিয়ে দিয়েছি আজকে। যেহেতু ধনতেরাস, আর ধনতেরাসেও ঘরের বিভিন্ন জায়গাতে প্রদীপ দিতে হয়। তো এই প্রদীপ দেওয়ার কাজ মোটামুটি এখন 3 দিন ধরে চলবে। ধনতেরাস, তারপর ভূত চতুর্দশী, তারপর কালী পুজো। তো এখানে ঠাকুরের সামনেও প্রদীপ দিয়ে দিয়েছি। আর বেশ ভালো লাগছে যে আমরা এখন হিসাব মতো ধনতেরাস থেকে কালী পুজো 3 দিন ধরে আমরা এই আনন্দটা করতে পারি। তো বাঙালিরা এইভাবেই সবার মানে ধনতেরাস তো অ্যাকচুয়ালি বাঙালিদের নয়, তো বাঙালিরা এইভাবেই সবার মানে কি বলবো, নিয়মগুলোকে অ্যাকসেপ্ট করছে বলেই টুকটুক করে কিন্তু আমাদেরটা 13 পার্বণ থেকে আস্তে আস্তে 15-16 পার্বণের দিকে চলে যাচ্ছে। মানে এমন কোনো অনুষ্ঠান নেই যে আমরা মানে পালন করি না। যেমন এরপরে আসছে ক্রিসমাস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই হ্যাপি ধনতেরাস। তো আজকে হচ্ছে সেই দিন যেদিন মানুষ প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু কিনে আনে। সোনা, রূপো বা পিতলের জিনিস, কাঁসার জিনিস, কিছু না কিছু নতুন জিনিস কিনে আনে। তাছাড়া আমরা অনেকেই সংসারের কিছু জিনিস যেগুলো মা লক্ষ্মীর অনেক প্রিয় বলতে পারো, মা লক্ষ্মীর অনেক কাছের জিনিস বলতে পারো, সেটা হচ্ছে ঝাঁটা বা ঝাড়ু দেওয়ার যে জিনিস, তাছাড়া নুন, তাছাড়া এছাড়া অনেক কিছুই আছে, গোটা ধনে। তো এরম বেশ কিছু জিনিস আছে, কড়ি, তো যেগুলো মা লক্ষ্মী খুব প্রিয় এবং সেগুলো আমরা কিনে আনি আজকের দিনে। তো আমিও আজকে সেগুলো কিনে এনেছি। কিন্তু আগের দিনের ব্লগে তোমাদের বলেছিলাম যে এবছর আমার কোনো সোনা কেনার প্ল্যানিং নেই, কিন্তু দেখো একটা সোনার জিনিস হয়েই গেল। তো হঠাৎ আজকে কোনো রকম প্ল্যান ছিল না। সকালবেলা মন্দিরে গেছিলাম। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্টও করিনি। তো শনিবার করে চেষ্টা করি একটু মন্দিরে যাওয়ার। শনি মন্দির বলো বা হনুমানজির মন্দির বলো, সকালবেলা আমি স্নান করে নিই, তারপর সমিতি নিয়ে যাই। আর শনিবার করে বাড়ি থাকে বলে সকালবেলাটা নিয়েও যায়। তো সেইভাবেই গেছিলাম। তো সেখান থেকে আমরা বাইরে রুটি খেয়ে নিয়েছি আজকে। তো খেয়ে হঠাৎ বলল যে এতক্ষণ শিবের মন্দিরে ঘুরে আসলাম, এবার দুর্গার জায়গায় যাব। তো দুর্গার জায়গায় যাবে, আমি বলছি হয়তো কোনো দুর্গা মন্দিরে নিয়ে যাবে। তো না, একটা দুর্গা জুয়েলার্স বলে একটা জুয়েলার্স ছিল আমরা যেখানে রুটি খাচ্ছিলাম তার পাশেই। তো হঠাৎ দিকে আমাকে বলছে চলো চলো ওখানে যাই। তারপরে কেন হঠাৎ করে, তারপরে ও দুর্গা জুয়েলার্সে আজকে ধনতেরাসের জন্য। তো আমার কিন্তু কোনো রকম প্ল্যানিং ছিলই না, কারণ আমি জানি যে কিছুই কিনবে না। তো সেই হিসাবে তবে একটা প্ল্যানিং আমাদের ছিল, সেটা অবশ্যই বলবো, কিন্তু সেটা আজকেই হবে সেটা বুঝতে পারিনি। তো সেটা কি অবশ্যই জানাচ্ছি। তার আগে দেখায় যে এটার মধ্যে কি আছে আর তার দামটা নিয়েছে কত বলবো। উফ বাবা, সোনার কি দাম আজকে বোধহয় 1,25,000 ছিল। ঠিক আছে, তো দেখিয়ে দিই তোমাদের। তো মেন জিনিসটা আছে এইটুকুর মধ্যে মেন জিনিসটা আছে। এটা ভীষণই ছোট একটা জিনিস, কিন্তু এটার প্রচুর দাম নিয়েছে। সমৃদ্ধ ঝড়, আমার ভালো লাগছে না গরমে। তো ভীষণ ছোট্ট পুচকি একটা জিনিস। তোমরা ভাবছো কি এটা নাকের হতে পারে বা কি হতে পারে? নাকের ছাড়া তো পুচকি জিনিস কি হতে পারে? আংটি তো হবে না নিশ্চয়ই। তাহলে কি হতে পারে চলো তোমাদের একবার দেখায়, তারপরে ডিটেলসটা বলছি, এখন বলছি না, আগে দেখো। এই দেখো, দাঁড়াও সমৃদ্ধ, সর মোবাইলটা পড়ে যাবে। তো এই হচ্ছে সেই জিনিস, সমৃদ্ধ সর, এই হচ্ছে সেই জিনিস। তো এটা হচ্ছে গিনি, যেটা
2 গ্রামের থেকে একটু বেশি আছে, এর থেকেও ছোট ছিল আবার এর থেকে বড়ও ছিল, একটা 10 গ্রামের গিনি ছিল, ঠিক আছে। তো এই হচ্ছে 2 গ্রামের একটা গিনি, দেখো এই হচ্ছে 2 গ্রামের একটা গিনি এবং হলমার্ক করা আছে, যেটা আমি তোমাদের দেখাতে পারবো না। তো এই হচ্ছে সেই ছোট্ট একটা পুচকি গিনি, 2 গ্রামের থেকে একটু বেশি আছে, একটু বেশি। তো মেনলি হচ্ছে এই গিনিটা আমাদের ইনার জন্য, মানে সমৃদ্ধের জন্য নেওয়া হয়েছে, সমৃদ্ধের জন্য মেনলি এই গিনিটা নেওয়া হয়েছে। তো সমৃদ্ধের তোমরা অনেকেই জানো কি জানো না জানি না, সমৃদ্ধের বিভিন্ন রকমের কয়েন জমানোর খুব নেশা, ঠিক আছে। তো ও তো বিভিন্ন কয়েন জমিয়েছে, এবার ওর একটা রূপোর কয়েনও আছে, ওকে দেখিয়েছি। তো একদিন বাবাকে বলছে, বাবা আমাকে একটা সোনার কয়েন দেবে, ঠিক আছে। তোর বাবা বলেছিল ঠিক আছে তোকে তাহলে আমি জন্মদিনে তোকে সোনার কয়েনটাই কিনে দেবো, কারণ ওর খুব কয়েন জমানো শখ। তো তামা থেকে শুরু করে নর্মাল বিভিন্ন জায়গাকার কয়েন থেকে শুরু করে, এমনকি তোর কাছে বাংলাদেশের কয়েনও আছে না, তো বিভিন্ন জায়গাকার ইউএস এর কয়েন থেকে, বাংলাদেশের কয়েন থেকে শুরু করে নেপালের আছে, তাছাড়া ইন্ডিয়ার বিভিন্ন রকমের পুরনো কয়েন সব কালেক্ট করেছে, সেসব করেছে। তাছাড়া ওর মুখে ভাতে মামা ভাতের সময় একটা জেঠিমা এসে ওকে একটা রূপোর কয়েন দিয়েছিল, তাছাড়া আমার মাও একটা রূপোর কয়েন দিয়েছিল আমাকে, তো সেই হিসাবে রূপোর কয়েনও আছে। এবার চাই ওরা একটা সোনার কয়েন। তো অনেকদিন ধরে বাবাকে বলছিল যে বাবা তুমি আমাকে একটা সোনার কয়েন কিনে দেবে। তোর বাবা বলেছিল সামনে তো জন্মদিন আসছে ডিসেম্বরে, তো তখন তোকে সোনার কয়েন কিনে দেবো। তো আজকেই ওর বাবার মনে হয়েছে যে একই এতে দুটো ব্যাপার হয়ে যাবে। এক হচ্ছে আজকে সোনার কয়েনটা কিনে নিলে আজকে তোমার ধানতেরাসেও কিছু কেনা হয়ে যাবে, তার সাথে সাথে এরপরে তো দাম আরও বাড়বে, সোনার দাম তো তোমরা জানোই, সোনার দাম প্রচুর বাড়ছে। তো কিছুদিন আগেও 1,15,000 ছিল, আজকে 1,25,000 চলে গেছে। তো বললো যে কিনতে যখন হবে আমি আজকেই কিনে নিই, তো সেই হিসাবে কিনছিল। আর আমাকেও কিছু একটা কিনে দিতে যাচ্ছিল, আমি বললাম না আমি নেব না, কারণ দাম অনুযায়ী জিনিস পছন্দ হচ্ছে না, এত ছোট্ট ছোট্ট পুচকি জিনিস, অথচ যেগুলো একটু সামান্য লাগছে সেগুলো 1,00,000-এর ওপরে চলে যাচ্ছে, না এখন দরকার নেই। তো এইটাই আপাতত নিলাম আর কি ওর জন্য মেনলি। তো ওর জন্মদিন উপলক্ষে এটা নিয়েছি, আর এটা আজকে পাবে না, এটা দেখেছে আজকে, কিন্তু এটা জন্মদিনেতেই ওর বাবা দেবে। আমার কাছেও একটা কিছু চেয়েছে, মার কাছে একটা কিছু, বাবার কাছে একটা কিছু, তো আমিও একটা স্পেশাল জিনিস দেবো, সেটা এখন বলছি না, তাই তো, সেটা আমি বলছি না। আর আমার কাছে এটাকে একটা রূপোর হনুমানের লকেট চেয়েছিল, সেটাও দিয়ে দিয়েছি আমি ওকে, এই যে গলায় পড়ে থাকে, দেখিয়েছিলাম বোধহয় ব্লগে, দেখিয়েছিলাম। এই যে ছোট্ট রূপোর হনুমানের কয়েন না, হনুমানের লকেট, ঠিক আছে সব। তো যাই হোক, এই হচ্ছে সেই পুচকি জিনিস, 2 গ্রামের থেকে একটু বেশি, যার দাম সোনাটার দাম মেনলি কত পড়লো 27,000-এর কাছে, তা বাদে তো বিভিন্ন জিনিস মেকিং চার্জ নিয়ে, জিএসটি নিয়ে সব মিলে প্রায় 29,000-এর কাছে। এইটুকু জিনিস একটা 29,000-এর কাছে দাম পড়লো। তো এই অবস্থা এখন সোনার আর কি। গয়নার দাম বেড়ে যাচ্ছে বলে কিন্তু গয়নার দোকানে ফাঁকা, গয়নার দোকানের লোকেরা মাছি তাড়াচ্ছে এরকম ব্যাপার নয়, ভিড় যেমন ছিল তেমনই আছে। কারণ কিছু কিছু মানুষের তো বিভিন্ন ইনভেস্টমেন্টের জায়গা হয়, কেউ বাড়ি করে, কেউ জমিতে করে, কেউ ফ্ল্যাটে করে, কেউ বা গয়নাতে করে। তো যারা গয়নাতে ইনভেস্টমেন্ট করে বেশি, তারা প্রচুর পরিমাণে গয়নাতে ইনভেস্টমেন্ট করছে এই সময়টা। তাছাড়াও যে পরিমাণে গয়নার দাম লাফিয়ে এই কিছুদিনের মধ্যে বেড়েছে, সেই পরিমাণ টাকা কোথাও ব্যাংকও কোনো দিন দিতে পারবে না। এই কদিনের মধ্যে জাস্ট এতটা ডিফারেন্স। আবার যদি কোনো দিন ধসে যায় সেক্ষেত্রে মানুষের অনেক লস হয়ে যাবে, সেটা ঠিক, কিন্তু যদি উঠে যায় সেক্ষেত্রেও প্রচুর টাকা মানুষের লাভ হবে। তো সেই জন্য সেই কথা ভেবেও এখন যারা আগে গয়নায় খুব একটা ইনভেস্টমেন্ট না করে অন্য জায়গাতে করতো, তারাও এখন গয়নার দিকেই ইনভেস্টমেন্ট করছে। তাছাড়া গরিব মানুষ বা মধ্যবিত্ত মানুষরা, তারাও যে একেবারে গয়না কেনা বন্ধ করে দিয়েছে তা নয়, হয়তো বা সেটা অনেক কি বলবো, হয়তো আগে যদি 5 আনার নিত সেটা এখন গিয়ে 2 আনাতে ঠেকেছে, বা কেউ একটা নাকের হলেও কিনছে। এমনও আছে 1,500 টাকার ছোট্ট ছোট্ট পুচকি একেবারে ছোট্ট একটা পাথর দিয়ে নাকের 1,500 টাকা, 1,600 টাকা এরকম দাম।
তো মানুষের সামর্থ্য অনুযায়ী মানুষ সেটাও কিনছে। তো এই ধানতেরাসটাকে অনেকেই মানে, আগে তো আমাদের নন বেঙ্গলিরাই বেশি এই জিনিসটাকে মানতো, কিন্তু এখন এই জিনিসটা মানে আমাদের বাঙালিরা মোটামুটি আস্তে আস্তে নিজেদের ছাড়াও, নিজেদের কালচারের মধ্যে ছাড়াও অনেক কিছুই ছোটোবেলা থেকে আমরা কোনোদিন এই ধানতেরাসের ব্যাপারটা জানতামও না অত বেশি। ওই আজকে ধানতেরাস শুনতাম, কিন্তু কোনোদিন এর কী নিয়ম, কী করতে হয়, কী করা উচিত আমরা কোনোদিনই জানতাম না, করাও হতো না আমাদের বাড়িতে এরকম কোনো নেই। আমাদের মেন কালী পুজো শুরু হতো ভূত চতুর্দশী থেকে, তো কালী পুজো থেকে মোটামুটি ভাইফোঁটা পর্যন্ত মেনলি আমাদের মজাটা হতো। তো যাই হোক, এখন এখানে আসার পরে এই ধানতেরাসের ব্যাপারটা অনেক বেশি প্রচলিত হয়েছে, যদিও বা আমরা এই ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিই না, কিন্তু এই বাড়িতে প্রদীপ জ্বালানো এই ব্যাপারগুলো এখন আমি একটু দেখি, করতে চেষ্টা করি। তো সেই মানে কী কী জিনিস কেনা, ছোটোখাটো মানে সংসারের জিনিস কী কেনা উচিত না উচিত এইগুলো দিকে এখন আমি গুরুত্ব দিই, কিন্তু গয়না ফয়নার দিকে আমি কোনোদিনই গুরুত্ব অতটা দিতাম না। তার কারণ হচ্ছে গয়নাটা অনেক কেনা কমিয়ে দিয়েছে। আগে একটা সময় আমার অনেকটাই ভালো লাগতো গয়না কিনতে, কিন্তু যখন দেখি যে জিনিসটা কিনে শুধুমাত্র ইনভেস্টমেন্টের জন্য তো নয়, জিনিসটা যদি নাই পরতে পারি তো সেই হিসাবে পরতে পারি না, কিনে মানে নিতে পারে না, তবে থেকে না সেই শখটাই চলে গেছে যে গয়না কিনবো। ধর কিনে কি হবে, পড়তেই যখন পারবো না, তো ইনভেস্টমেন্ট করতে হলে অন্য জায়গায় করতে হবে, যে জিনিসটা আমি পড়তে পারবো না সেটাতে করে লাভ কি। তো এরকম একটা মনে চলে এসেছে। তো তার জন্যই আমি সুমিত যখন কিছু কিনতে বলে আমি বলি কিনতে হবে না, কারণ ওই কিনে ঘরে পড়ে থাকবে, মজুরিটা তো আটকে যাচ্ছে ওর মধ্যে। তো তার জন্য বলে বারণ করি যে কেনার দরকার নেই, খুব জোর করলে বা কিছু করলে তখন একটা কিনি হয়তো। তো এরমই। তো আমার মনে হয় কি সবসময় গয়নাতে যদি ইনভেস্ট করা উচিত তাহলে এই ধরনের গিনিতে ইনভেস্ট করা উচিত। যারা মেনলি ইনভেস্ট করতে চায় গয়না, তো তারা মেনলি এই গিনি বা সোনার যে বিস্কিট সেইগুলোতে ইনভেস্ট করা ভালো, কারণ তাতে কি হয় মেকিং চার্জটা অনেকটা কম পড়ে, মানে প্রত্যেকটা গয়নার ডিজাইন বানাতে গেলে তো তার উপরে একটা মেকিং চার্জ থাকে, এই ধরনের জিনিসগুলোতে মেকিং চার্জটা অনেকটা কম থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে কোনো দিন যদি প্রয়োজন হয় তখন দেখবে, আমার যেটা মনে হয় এটা সম্পূর্ণ আমার ধারণা যে এমন কোনো হয়তো প্রয়োজনের দিন আসলো যেখানে তোমার প্রয়োজন হলো যে তোমার গয়নাটাকে বিক্রি করতে হবে, মানে ঘরে জমে থাকা সোনার জিনিসটাকে প্রয়োজন হলো, বিক্রির প্রয়োজন হতে পারে। তো তখন গয়নাটাকে বিক্রি করতে গেলে দেখবে মনের মধ্যে কষ্ট হবে যে ইস আমার এত সুন্দর একটা জিনিস আমাকে বিক্রি করে দিতে হচ্ছে, কিন্তু যদি একটা সোনার গিনি তোমাকে বিক্রি করতে হয় তো সেক্ষেত্রে মনের মধ্যে কোনো কষ্ট হবে না, কারণ কিনি তো এমনি ঘরে পয়সার মতো পড়েছিল, তো সেটা বিক্রি করতে কি অসুবিধা আছে। তো সেই জিনিসটা আমার সবসময় মনে হয় যদি কেউ ইনভেস্ট করে ওই গয়না করার থেকে এই ধরনের জিনিসের ওপর ইনভেস্ট করা ভালো। তো আমিও সেটাই বলছিলাম যে প্রত্যেক বছর একটা করে তাহলে গিনি কিনে রেখে দেবো, তাহলে আমাদের আর কোনো থাকবে না যে না ঠিক আছে চলো গিনিতে ইনভেস্ট করে রাখা ভালো, কিন্তু গয়না যেটা পড়তেই পারি না সেটা ইনভেস্ট করলে পড়তে মানে পুরো পারি না বলতে পারবো না, হয়তো ওই 1-2 ঘন্টা পড়লাম, তারপর থেকেই একটা ইচিং প্রবলেম স্টার্ট হয়, অ্যালার্জি মতো হয়ে যায় চারিপাশে, তো ওই 2-3 ঘন্টা পরে চালাতে পারবো, তারপরে আর পড়তে পারি না। কানে তো ওরকমই আর কি দিতে পারি না। তো এইগুলো হচ্ছে স্কিনের একটা প্রবলেম হয়ে আছে, আর ছোটোবেলা থেকে এই প্রবলেমটা ছিল না, মানে এই কয়েক বছর আগে থেকেই প্রবলেমটা আমার আছে, তবে থেকে আমি কানের পরা ছেড়ে দিয়েছি, গলায় হার আমি পরি না, শুধুমাত্র এটা পরি যেটা আমার স্কিনের সাথে ডাইরেক্ট সোনাটা টাচ করছে না, তার জন্য এটাতে আমার কোনো অসুবিধা হয় না। আর যেটাতে হয় না সেটা হচ্ছে এই যে এই লোহার যে পলা বাঁধানোটা আছে, পলা না এটা কী বলে, লোহা বাঁধানো, এই লোহা বাঁধানোটার সোনাটা ডাইরেক্ট টাচ করে না আমার শরীরের সাথে, তার জন্য এটাতেও কোনো প্রবলেম হয় না। আগে যে বিয়ের আংটিটা পরে থাকতাম সেটা পরেও প্রবলেম স্টার্ট হয়ে গেছিলো, তো সেটাও খুলে ফেলেছি, এখন কিচ্ছু পরি না, এটাতেই ভালো থাকি। তো এটাই প্রত্যেককে তার ভালো সে কিসেভাবে থাকবে সেটা চিন্তা করেই তাকে পড়তে হবে। তবে ইচ্ছা যে করে না যে কিনি, বা কোনো দোকানে গেলে যে মনে হয় না যে এটা যদি আমি নিতাম ভালো হতো, কিন্তু কোথাও না কোথাও মনে হয় নিয়ে আমি খুব ভালো করে পড়তেও পারবো না, তারপরে ঘরে পড়ে থাকবে, তার থেকে অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করা ভালো, বা সেই পয়সাটা বেরিয়ে ঘুরে খেয়ে এনজয় করলে মনে হবে না সঙ্গে আমার কিছু গেল আর কি।
তো যাই হোক, এটা হচ্ছে আমার মত। তা বলে কি কোনো দিন কেনার ইচ্ছা থাকবে না? ইচ্ছা হলে অবশ্যই কিনবো, কিন্তু ওটাই মানে মনে হয় যে পয়সা নষ্ট। আর এখন বিশেষ করে গায়ে তো এত লাগছে, এক ভরি গয়নার দাম 1,30,000 টাকা, যেটা আগের বছরও আমরা আমাদের এক রিলেটিভের বিয়েতে দিলাম, তখনও 62,000 টাকা ভরি। তখনও 62,000 টাকা ভরি। ঠিক এই এক বছরের মধ্যে ডবলের থেকেও বেশি মানে দাম বেড়ে গেছে, মানে ভাবা যায়, মানে এটা ভাবার বাইরে। ঠিক আছে, চলো এখন আমি ভাত বসিয়েছি। আজকে দুপুরে আমরা বাইরে গিয়ে বিরিয়ানি খেয়েছিলাম। আহারে বিরিয়ানি এত ভালো করে, বিরিয়ানিটা কি বলবো। আর রাত্রেবেলা ভাত বসিয়েছি, ভাত, ডাল, আলু পোস্ত, আলু সেদ্ধ, এই হচ্ছে দুপুরে রাতের মেনু। ঠিক আছে, তো চলো পরে আসছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি আলু ভাজছি, আর কালকে রাত্রেবেলা ভাত করেছিলাম, ভাতটা অনেকটা বেশি হয়ে গেছিলো, তো নষ্ট করবো ভাবলাম জল দিয়ে রেখে দিই, কারণ কালকে খুবই গরম ছিল। ভাবলাম ভাতটা জল দিয়ে রেখে দিলে পান্তা ভাত হয়ে যাবে, তো কিছুটা পান্তা ভাত রেখে দিয়েছি। তো সেটা এখন আমি আর সমৃদ্ধ খাবো। সকালবেলা ওরা দুধ দিয়ে তোমার খেয়েছে, ওই কী বলে কর্নফ্লেক্সের মতো থাকে না দেখতে, ওটাকে যেন কি বলে ভুলে যাচ্ছি। হ্যাঁ, মুসলি, দুধ দিয়ে মুসলি খেয়েছে। আর আমি সকালবেলা আজকে কফি খেয়েছি, তো শুকনো মুড়ির সাথে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখন ছিলাম না এতক্ষণ, মানে সব জিনিসপত্র কিনে গুছিয়ে শাশুড়ির ওখানে দিয়ে এলাম এইমাত্র। এসে ভাবলাম আগে একটু আলু ভেজে খাই, একটু জল ভাতটা খাই, আর সুমিতকে একটু আলু ভেজে মুড়ি দিই, ওরও খিদে পেয়ে গেছে। সকালে দুধ মশলে খেয়ে গেছে, তো খেয়ে আর এত এদিক ওদিক করা হয়েছে, করে তারপরে খিদেও পেয়ে গেছে। তার জন্য ভাবলাম একটু করে নিই। আর শাশুড়ির বাড়িতে প্রচুর জিনিসপত্র কিনতে হয়, আমাকে যেতেই হয়, নাহলে সুমিত অর্ধেক জিনিস ভুলে যাবে, আবার মনে করে আবার আসবে, আবার যেতে হবে জিনিসপত্র কিনতে। তো তার জন্য আমি নিজে মনে করে লিখে রেখে সব কিনে টিনে নিয়ে আসি, ও শুধু নিয়ে যায়। তারপরে টিভির রিমোট খারাপ হয়ে গেছিলো, সেই আবার বাজারে গিয়ে রিমোট কেনা হলো, সব কিছু করে দিয়ে এইমাত্র এলাম। দিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন খেয়ে দিয়ে নিয়ে আজকে দুপুরে লাঞ্চের ব্যবস্থা বাড়িতে করছি না, খেতে যাব, হোটেলে খেয়ে নেব। শুধু সকালের ভাতটা এখন খেয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখতে থাকো, আজকে সারাদিন আমাদের সাথে থাকো। আর কালকে থেকে তো ব্লগটা শুরু করেছি, আজকে সকালটুকু করে শেষ করব। বিকেলবেলা থেকে একটা বাড়িতে একটা ছোট্ট গেট টুগেদার আছে, মানে এই কালী পুজো উপলক্ষে সবাই মিলে একসাথে বসে একটু কুচকাচ খাওয়া দাওয়া, স্ন্যাক্স আছে। কার বাড়িতে যাব সেটা তোমাদের শেয়ার করবো পরে। কিন্তু এই আজকের ব্লগটা, কালকে যে ব্লগটা শুরু করেছি সেটা আজকে সকাল পর্যন্তই রাখবো, ওই ব্লগটা সম্পূর্ণ আলাদা করবো। ঠিক আছে, চলো পরে আসছে। তো দেখো, বলেছিলাম দুপুরে আমরা খেতে আসবো, আমরা A to Z এসেছি খেতে। আর এখানে আমরা মানে একটা চিকেন থালি নিয়েছি আমি আর সমৃদ্ধ, আর সুমিত তাই। প্রথমে ফিশ থালি নিয়েছিল, পরে চেঞ্জ করে চিকেন থালি নিল। আর রান্নাগুলো সত্যি ভীষণ ভালো হয়। তারপরে এসেছি এখানে আমরা, আমাদের নতুন গাড়িটা সার্ভিসিং আছে তার জন্য, তো এখানে ওয়েট করছি, সুমিত কথা বলছে, তারপর আমরা বেরিয়ে যাব। রাস্তায় যাওয়ার পথে এখান থেকে কি সুন্দর লাগছে দেখো সোলারি সিটিটা, তাই একটুখানি ভিডিও করলাম। মানে জলাশয়ের অপর দিকে আর কি সোলারি সিটিটা কি সুন্দর দেখতে লাগছে। আমাদের এই প্রত্যেকটা ফ্ল্যাটের ডিজাইনটা এমন করে একটুখানি বাঁকানো টাইপের, ফলে দিক নির্ণয় করাটা খুব মুশকিল হয়ে যায়। একমাত্র বুঝতে পারি কি করে বলো তো, এই যে সূর্য দেখো পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, মানে একটু পশ্চিম করে এই দিকটা, আর এদিকটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক। ঠিক আছে, আর এটা হচ্ছে পুরোপুরি পশ্চিম দিক। এইভাবেই আমাদের বুঝতে হয়, ফলে আজকে আমাকে এদিক করে দীপ জ্বালাতে হবে। এটা খুব অসুবিধা হয় বুঝতে, কেমন যে কোন দিকটা পশ্চিম দিক কিভাবে হবে, কোন দিকটাকে ধরবো, একটু বুঝতে সত্যিই অসুবিধা হয়ে যায় আমাদের।
এইমাত্র বাড়িতে এলাম, বেশ কিছুক্ষণ ওখানে আমরা ছিলাম। তারপরে আমাদের আবার একটা গাড়ি সার্ভিসিংয়ের ডেট দিল, সেটা করে টোরে এসে তারপরে এখন খেয়ে আমরা বাড়িতে আসলাম। অলমোস্ট 5টা বাজে, অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে যদিও। তো এরপরে সব প্রদীপ ফদীপ আবার দেওয়ার ব্যাপার আছে, সেগুলো দেওয়ার জন্য অন্য ব্লগে স্টার্ট করবো, এই ব্লগে নয়। তো চলো এখানেই আজকের ব্লগটা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।